28 ইয়ার্স লেটার্স মুভির প্রথম সিনটিতেই আমরা দেখতে পাই একটি ঘরে কিছু বাচ্চা ছেলে টিভি দেখছিল। তখনই একজন ইনফেক্টেড লোক এসে বাচ্চাদের প্যারেন্টসদের উপর হামলা করে দেয়। এই বাচ্চাগুলোর মধ্যে একটি ছেলে রয়েছে যার নাম জিম্মি। জিম্মি দরজা খুলে বাইরে গিয়ে দেখতে পেল যে ওর মাকেও একটি জম্বিতে অ্যাটাক করে দিয়েছে। ওর মা জিম্মিকে দেখে বলল, তুমি এখান থেকে পালিয়ে যাও জিম্মি। জিম্মি তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যায়। তারপর জিম্মি যায় একটা চার্চে, সেখানে জিম্মির বাবা রয়েছে, যে কিনা চার্চের একজন পাদ্রী। জিম্মির বাবা ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব, তুমি শুধু লুকিয়ে পড়ো। জিম্মির বাবা জিম্মিকে একটি ক্রস দেয় যাতে ও প্রোটেক্টিভ থাকে। তখনই অনেকগুলো জম্বিও সেখানে চলে আসে। ওর বাবা বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। জিম্মি সেখান থেকেও পালিয়ে যায়, আর জম্বিরা ওর বাবার ওপরেও হামলা করে দেয়। এবার জিম্মি কোথায় গেল সেটা আমরা কাহিনীর মাঝখানে জানতে পারবো। তো বন্ধুরা, রেজ ভাইরাসের সংক্রমণে যে কি ভয়ানক প্রতিক্রিয়া হতে পারে সেই বিষয়ে এই মুভিটিকে বানানো হয়েছে। এই মুভিটির প্রত্যেকটি সিনই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তাই আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করার, কমেন্ট করার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর আপনারা যদি থ্রিলার মুভি পছন্দ করেন তাহলে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারেন। এবার আমরা এই ঘটনার 28 বছর পরে যাই, যেখানে আমরা দেখি যে ল্যান্ড অফ ফান্ড নামের একটি আইল্যান্ড, যার চারধার সমুদ্র দিয়ে ঘেরা, যেখানে বাইরের কেউ ঢুকতেও পারবে না আর এখানকার কেউ বেরোতেও পারবে না। এর জন্যই বেঁচে থাকা কিছু মানুষ এই আইল্যান্ডের একটি গ্রামে সেফলি বসবাস করে। এই গ্রামের লোকেরা সবাই মিলেমিশেই থাকে। যেহেতু এই গ্রামের চারধারে সমুদ্র, তাই মোস্টলি গ্রামের লোকেরা মাছ ধরেই নিজেদের জীবন চালায়, কখনো কখনো শিকারও করে নেয়। এখানে আমরা 12 বছরের স্পাইককে দেখতে পাই, যে ওর বাবা জেমি আর মা আয়লার সাথেই থাকে। স্পাইকের মা অসুস্থ, কিন্তু আয়লার অসুখটা কি সেটা কেউই জানে না। এখন জেমি স্পাইককে শিকারে যাবার জন্য রেডি হতে বলল, আর প্রয়োজনীয় সবকিছু একটা ব্যাগে নিয়ে নিতে বলল। কিন্তু আয়লা যখন জানতে পারলো যে জেমি স্পাইককে নিয়ে যাচ্ছে, তখন ও ভীষণ রেগে গেল। ও ভাবলো যে জেমি স্পাইককে মেনল্যান্ডে কিভাবে নিয়ে যেতে পারে, ওখানে তো জম্বিদের রাজত্ব। তখন স্পাইক ওর মাকে বলল যে আমি মেনল্যান্ডে নয়, স্কুলে যাক, কারণ ও জানে যে ওর মা এক্ষুনি সব ভুলে যাবে। এটাই ওর মায়ের রোগের লক্ষণ। ও কিছুই মনে রাখতে পারে না, সর্বক্ষণ মাথায় অসহ্য যন্ত্রণা, মাঝের মধ্যে অদ্ভুত সব কথাবার্তা বলে, যা স্পাইক কিছুই বুঝে উঠতে পারে না। ওদের বাড়িতে স্যাম নামের একজন বৃদ্ধ মানুষ থাকে, যে আয়লার দেখাশোনা করে। এবার স্পাইক ওর বাবার সাথে শিকারের জন্য বেরোয়। গ্রামের সবাই স্পাইকের সাবাসি দেয় এত কম বয়সে শিকারে যাওয়ার জন্য। শিকারে যাওয়ার সমস্ত রুলস আর সেফটির বিষয়ে তাকে জানিয়ে দেওয়া হয়। ওদের পরিষ্কার বলে দেওয়া হয় যে এই গেটের বাইরে যাবার পর আমরা আর তোমার কেউ নয়। যদি জঙ্গলে হারিয়ে যাও তো তোমাকে কেউ খুঁজতে যাবে না। এবার স্পাইক ওর বাবার সাথে বেরিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে যেখানে ওরা থাকে সেখানে সমুদ্রের ভিতর একটা সিক্রেট রাস্তা রয়েছে। যখন সমুদ্রের জল একটু নামে, কেবলমাত্র তখনই সেই রাস্তাটি দেখতে পাওয়া যায়। ঠিক সেই সময়ই রাস্তাটা পার করতে হয়। কিছুক্ষণ পরে রাস্তাটা জলে ঢেকে যায়, তখন কেউই আর সেটাকে বের করতে পারে না। এই জন্যই ওরা সমুদ্রের জল নামার সঙ্গে সঙ্গেই ক্রস করে মেনল্যান্ডে পৌঁছে গেল। পাই প্রথমবার এত বড় জায়গা দেখে প্রথমে খানিকটা ভয় পেয়ে যায়। ওর বাবা ওকে বলে, এখানে কিছু গ্রাম আছে, কিন্তু আমাদের সেই গ্রাম থেকে দূরে থাকতে হবে। এরপর ওরা জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলে যেতে ওরা একটা জম্বিকে দেখতে পায়। জম্বিটা মাটিতে সররে চলছিল। জেমি বলল, এই জম্বিরা শুধুমাত্র বুকে হেঁটেই চলে, এরা দৌড়তে পারে না, তাই এদেরকে ভয় পাওয়ার মতো আমাদের কোনো কারণ নেই। এদের স্কিন খুব মোটা হয়, তাই এদেরকে মারতে হলে সোজা ওদের গলায় তীর মারতে হবে। জেমি স্পাইককে বলল, তুমি তোমার প্রথম শিকারটা করো। স্পাইক তীর বের করে জম্বির গলায় গেঁথে দিল। জম্বিটার সাথে সাথে সেখানেই মারা যায়। কিন্তু ওখানে আরো জম্বি ছিল, যাদের ওর বাবা জেমি মেরে ফেলে। এভাবে স্পাইকের প্রথম শিকার সাকসেসফুলি হয়ে যায়, আর স্পাইক খুব আনন্দ পায়। এবার ওরা আরো খানিকটা এগিয়ে যায়। স্পাইক দেখলো অনেকগুলো হরিণ একই ডাইরেকশনে দৌড়ে যাচ্ছে। এই দৃশ্য স্পাইক প্রথমবার দেখলো। এবার চলতে চলতে ওরা একটা পুরনো ঘরে পৌঁছে গেল। সেখান থেকে জেমি কিছু জরুরি জিনিস নেবার ছিল, কিন্তু ওখানে কিছুই ইউজফুল পাওয়া গেল না। তখনই একটা রুম থেকে আওয়াজ আসলো। যখন ওরা সেই রুমটাতে যায়, সেখানে একটা লোককে উল্টো ঝুলে থাকতে দেখতে পেল ওরা। কিছু কাক ওই লোকটির শরীর থেকে মাংস খুবলে খাচ্ছিল। লোকটি তখনও বেঁচেই ছিল, কিন্তু লোকটি ইনফেক্টেড ছিল। জেমি স্পাইককে বলল, লোকটিকে মেরে ফেলো, কিন্তু স্পাইক প্রথমে এতটাই ভয় পেয়েছিল যে ওই লোকটিকেও মারতেই পারছিল না।
কিন্তু জেমি বারবার বলাতে স্পাইক লোকটির মাথায় একটা তীর গেঁথে দিল। এরপর ওরা জঙ্গলের আরো ভিতরে যায় আর ওখানে কিছু ডেড বডিজ দেখতে পায়, যেগুলো খুবই ভয়ঙ্কর অবস্থায় ছিল। এই দৃশ্য দেখে স্পাইক আবারও ভীষণ ভয় পেয়ে যায়। স্পাইক দেখে একটা হরিণের মাথা গাছের উপর টাঙ্গিয়ে রাখা হয়েছে। এটা দেখে জেমি বুঝতে পারে যে এই কাজ কোনো নর্মাল জম্বির নয়, এটা রেজ ভাইরাসে আক্রান্ত জম্বির কাজ। যাদের মধ্যে রেজ ভাইরাস চলে যায় তখন তারা সাধারণ জম্বির থেকে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এই জম্বিরা শুধুমাত্র শক্তিশালী নয়, এরা চিন্তাও করতে পারে। তাই জেমি স্পাইককে বলল, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। এবার ওরা চলতে চলতে একটা খোলা মাঠে এসে পড়ে। ওদের এই মাঠটা ক্রস করতে হবে। তখনই ওরা দেখলো সামনে থেকে কিছু অ্যালফা জম্বিজ আসছে। এরা চলতেও পারে, দৌড়তেও পারে, আবার মানুষের পিছুও নিতে পারে। জেমি স্পাইককে বলল, আমাদের এক্ষুনি পালাতে হবে। কিন্তু অ্যালফা জম্বিজ ওদের পিছনে দৌড়ে আসে। জেমি দৌড়তে দৌড়তে অনেক জম্বিজদের মেরে ফেলে, কিন্তু স্পাইকের এখনো এতটা এক্সপিরিয়েন্স হয়নি, তাই ও একটাও সঠিক নিশানা লাগাতে পারল না। ওরা একটা ঘর দেখতে পেয়ে সেখানে ঢুকে যায়, কিন্তু জম্বিজরা সেখানেও চলে আসে। জেমি সেখানে নিজের তীর দিয়ে অনেকগুলো জম্বিদের মেরে ফেলে। এরপর কোনোভাবে ওরা ওই ঘরের একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে ওদের গ্রামের লোকেরা স্পাইক আর ওর বাবাকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে থাকে, কিন্তু সন্ধে হওয়ার পরও ওরা ফিরে আসে না, কারণ ওরা এখনো সেই ঘরটার ভিতরেই লুকিয়ে রয়েছে। ওদের মনে হয় কিছু অ্যালফা জম্বিজ ওদের উপর নজর রাখ। তাই জেমি বলল যে আজকে রাতটা এখানেই কাটাতে হবে। তখন স্পাইক দূরে একটা আগুন জ্বলতে দেখতে পেল। স্পাইক এর কারণ জানতে চাইলে জেমি বলল, আমিও জানি না কে এই আগুন জ্বালাচ্ছে, আমি কখনোই দক্ষিণের দিকে যাইনি। রাত্রে হঠাৎ কিছু জানোয়ার ওই ঘরের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, যার জন্য ওই অত পুরনো ঘরটা কাঁপতে শুরু করলো আর ভেঙে পড়তে থাকলো। জেমি স্পাইককে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে এলো, আর ওদের বেরিয়ে যাওয়ার পরই সমস্ত বিল্ডিংটা ভেঙে পড়ে যায়। জেমি বলে, এটা এখনই ভাঙার ছিল। এরপর জেমি বলল, আমরা আর এখানে থাকতে পারবো না, আমাদের ঘরে ফিরে যেতে হবে। স্পাইক বলল, কিন্তু সমস্যা হলো এখন তো রাস্তাটা জলে ডুবে আছে। জেমি বলল, জল এখনো 1 হাঁটু পর্যন্তই হবে, আমাদের কোনো না কোনো ভাবে সেটাকে ক্রস করতেই হবে। এবার ওরা দৌড়ে সমুদ্র তীরে পৌঁছে গেল। সেখান থেকে ওরা রাস্তাটাকে দেখতে পেল, আর ওরা রাস্তা পার করতেই শুরু করলো। ওরা যখন রাস্তার প্রায় অর্ধেকটা বেশি শেষ করে ফেলেছে, তখন জেমি পিছনে ফিরে দেখলো যে একজন ভয়ঙ্কর অ্যালফা জম্বি ওদের দিকে তেড়ে আসছে। দুজনে দারুণ ভয় পেয়ে গিয়ে ওদের ঘরের দিকে দৌড়ে এগিয়ে যেতে শুরু করলো। তখন ওদের কাছে আর কোনো তীরও অবশিষ্ট ছিল না, কিন্তু কোনোভাবে ওরা গ্রামের মেন গেট পর্যন্ত পৌঁছে গেল আর ওদের কাছে সাহায্য চাইলো, কিন্তু ওরা প্রথমে দরজা খুললো না। জেমি বলল, আমরা আক্রান্ত হইনি, আমাদের চোখের দিকে তাকিয়ে দেখো, প্লিজ দরজা খুলে দাও। তখন কে জম্বিটা ওদের অনেকটাই কাছে চলে এসেছে। গ্রামের লোকেরা জম্বির উপরে হামলা করে ওকে মেরে ফেললো। স্পাইক আর ওর বাবাকে ভিতরে আসতে দেওয়া হলো। এটা স্পাইকের প্রথমবার মেনল্যান্ড যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল, আর ওরা সেফলি ফিরে এসেছে, তাই গ্রামে একটা পার্টি অর্গানাইজ করা হয়। পার্টি চলাকালীন স্পাইক দেখলো ওর বাবা একটি অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। স্পাইক নিজের বাবাকে অন্য মেয়ের সাথে দেখে অনেক দুঃখ পায় আর পার্টি ছেড়ে নিজের মায়ের কাছে চলে যায়। স্পাইক স্যামকে বলল, আমি জঙ্গলে আগুন জ্বলতে দেখেছিলাম, জানি না সেটা কে জ্বালাচ্ছিল। তখন স্যাম বলল, ও নিশ্চয়ই ডক্টর ক্যালসন হবে। 30 বছর আগে ও আমার বন্ধু ছিল, কিন্তু কোনো কারণে ও জঙ্গলেই রয়ে গেল আর আমি এখানে চলে এলাম। আমি ভাবতেও পারিনি যে ও এখনো বেঁচে আছে। এবার সকালে জেমি ওর ঘরে ফিরে এলো। স্পাইক রেগে ওর বাবাকে বলল, তুমি তো অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছো, মায়ের দিকে তো তোমার কোনো ধ্যানই নেই। তুমি চাও না আমার মা বেঁচে থাকো, তাই তুমি ওকে কোনো ডাক্তার দেখাচ্ছ না। আমি জানি যে জঙ্গলে কালকে আগুন জ্বলতে দেখেছিলাম, সেখানে ডক্টর ক্যালসন থাকে। তুমি আমাদের একা ছেড়ে দাও। জেনি ওর ছেলেকে খুব ভালোবাসে। তাই জেমি বলল, ক্যালসন ডক্টর নয়, ও একটা পাগল লোক। আমরা একবার দেখেছিলাম ও অনেকগুলো লাশকে একসাথে জ্বালাচ্ছিল। ওই দৃশ্য দেখে আমরা ভয়ে পালিয়ে আসি। পরদিন সকালে স্পাইক একটা জায়গায় আগুন লাগিয়ে দিয়ে সবাইকে ওই আগুন নেভানোর জন্য ডাকে। এই জন্য গেটের সিকিউরিটিরাও আগুন নেভাতে চলে যায়। এই সময় স্পাইক চুপি চুপি ওর মাকে নিয়ে মেনল্যান্ডের দিকে চলে যায়। স্পাইক ওর মাকে বলে, একজন ডক্টর আছে যে তোমার রোগটা ঠিক করে দিতে পারবে। আর এভাবে স্পাইক আর ওর মা একটা লম্বা জার্নির জন্য বেরিয়ে পড়ে। রাত হলে স্পাইক আর ওর মা একটা ভাঙা ঘরের মধ্যে আশ্রয় নেয়। স্পাইক ওর মাকে বলে, তুমি আরাম করো, আমি সারা রাত জেগে থাকবো। আর ও গার্ড হয়ে চুপচাপ বসে থাকে, কিন্তু স্পাইক একটা ছোট্ট বাচ্চা
বাচ্চা, তাই ওর ঘুম চলে আসে আর ও ঘুমিয়ে পড়ে। এখন সেই এরিয়াতে কিছু জম্বি ছিল যারা মাটিতে শুয়ে চলছিল। হঠাৎ একটা জম্বি স্পাইকের কাছে চলে আসে আর আয়লা সেই জম্বিটাকে মেরে ফেলে। সকালে যখন আয়লা ওঠে তখন আর ওর মনে নেই যে জম্বিটাকে ও কি করে মারলো। অন্যদিকে মেনল্যান্ডে কিছু সোলজার্সরা জম্বিদেরকে মারার জন্য আসে। ওরা অনেক জম্বিদের মেরে ফেলে, কিন্তু ফাইট করার সময় কিছু সোলজার্স ইনফেক্টেডও হয়ে যায়। ওদের মধ্যে এরিক নামে একজন সৈনিকই শুধু বেঁচে যায়। ওদিকে স্পাইক আর ওর মা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই সেখানে আবার একটা জম্বিস আসে আর স্পাইক সেই জম্বিটাকে মেরে দেয় আর ওরা এগিয়ে যায়। কিন্তু হঠাৎ সেখানে আরো অনেক জম্বিস চলে আসে। স্পাইক আর ওর মা দৌড়ে একটা গ্যাস স্টেশনের একটা ঘরে ঢুকে যায়, কিন্তু ভেতরে ওদের দম বন্ধ হতে শুরু করে, কারণ সেখানে অনেক দিনকার পুরনো একটা গ্যাস ভরা ছিল। জম্বিগুলো ওদের উপর হামলা করতে যাবে, তখনই সেই বেঁচে যাওয়া সৈনিক এরিক চলে আসে আর জম্বিগুলোর উপর গুলি চালিয়ে দেয়। ভিতরে গ্যাস থাকার কারণে একটা জোরদার ব্লাস্ট হয় আর সমস্ত জম্বিগুলো মারা যায়। স্পাইক আর ওর মা কোনোভাবে বেঁচে যায়। এখানে এরিকের সাথে স্পাইকের পরিচয় হয়। এরিক বলে, আমরা ইংল্যান্ড থেকে এসেছি এখানকার জম্বিদের মারার জন্য, কিন্তু আমার সব বন্ধুরা মরে গেছে, শুধুমাত্র আমি একাই বেঁচে আছি। ওরা গল্প করতে করতে এগিয়ে যায়। কিছুটা গিয়ে ওরা একটু রেস্টের জন্য বসে। এরিক অনেকদিন কিছু খায়নি, তাই স্পাইক ওকে আপেল খেতে দেয়। এরিকের কাছে একটা ফোন ছিল, যেটা দেখে স্পাইক অবাক হয়ে যায়। এটা আবার কি জিনিস? ও এরকম জিনিস কোনোদিন দেখেনি। স্পাইক বলে, আমার মায়ের শরীর খারাপ, আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই। সবকিছু ঠিক থাকলে ডক্টর দেখিয়ে নেবার পর তোমাকে আমাদের আইল্যান্ডে নিয়ে যাব, ওখানে তুমি সেফ থাকবে। আগে চলতে চলতে ওরা একটা ভাঙা ট্রেন দেখতে পায়। সেখান থেকে একটা জম্বিদের আওয়াজ শোনা যাচ্ছিল। আয়লা ট্রেনের ভিতরে যায় আর গিয়ে দেখে যে একজন জম্বি প্রেগনেন্ট রয়েছে আর ওর বাচ্চা হতে যাচ্ছে। আয়লা নিজের জীবনের ভয় না পেয়ে ওর কাছে যায় আর জম্বিটাকে হেল্প করে। জম্বিটা একটা ফুটফুটে বাচ্চার জন্ম দেয়। বাচ্চার জন্ম দেওয়া হলেই ওই জম্বিটা আয়লার উপর অ্যাটাক করতে যায়। ঠিক তখনই এরিক এসে ওই জম্বিটাকে মেরে ফেলে। এরিক বলে, এই বাচ্চাটাকে এখানেই ছেড়ে দাও, ও ডেঞ্জারাস হতে পারে। কিন্তু আয়লা বলে, বাচ্চাটা ইনফেক্টেড নয়, ওকে কি করে আমি এখানে ফেলে দিতে পারি? তখনই সেই অ্যালফা জম্বি সেখানে চলে আসে আর এরিককে ধরে নেয়। এরিকের শরীর থেকে মাথাটা টেনে ছিঁড়ে তুলে নেয়। এটা দেখে আয়লা আর স্পাইক তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু অ্যালফা জম্বি ওদের তাড়া করে। স্পাইক জম্বিকে তীর দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু এই জম্বির উপর তীরের আঘাত কোনো কাজই করছিল না। যখন জম্বি ওদেরকে প্রায় মেরেই ফেলবে, তখন সেখানে একটা লোক চলে আসে আর ওই জম্বিটাকে অজ্ঞান করে দেওয়ার জন্য একটা তীর ছুড়ে। জম্বিটা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। এখানে স্পাইক জানতে পারে যে এই লোকটি ডক্টর ক্যালসন। ডক্টর ক্যালসন বলল, জম্বিটার জ্ঞান ফিরে আসার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে। এরপর ডক্টর ক্যালসন ওদের নিজের ডেরায় নিয়ে যায়। একটা জায়গায় ডক্টর ক্যালসন হাড় দিয়ে অনেক মিনার তৈরি করে রেখেছে, আর তার মধ্যে একটা কঙ্কালের মাথা দিয়ে তৈরি সবচেয়ে বড় আর সবচেয়ে উঁচু মিনার ছিল। ডক্টর ক্যালসন বলল, অনেকদিন পর আমি কোনো মানুষের সাথে কথা বলছি, না হলে এখানে তো শুধু জম্বিদেরই দেখতে পাওয়া যায়। স্পাইক বলল, আমি আমার মাকে আপনার কাছে দেখাতে নিয়ে এসেছি। ডক্টর ক্যালসন এরিকের মাথাটা নিজের সাথেই এনেছিল। স্পাইক দেখলো যে একটা বড় স্টিমারের ভিতরে ডক্টর ক্যালসন এরিকের মাথাটা ঢুকিয়ে দিল। এর কিছুক্ষণ পর ডক্টর ক্যালসন এরিকের মাথাটার কঙ্কালটা বের করলো আর ওই মাথার কঙ্কালগুলোর মধ্যে রেখে দিল। এবার ডক্টর ক্যালসন স্পাইকের মাকে চেক করলো। অনেকক্ষণ চেক করার পর ও ফাইনালি বলল যে তোমার মায়ের ক্যান্সার হয়েছে, আর আমার হিসাবে ওর কাছে খুব বেশি একটা সময় নেই। আমি ওকে ঠিক করতে পারবো না, কারণ ক্যান্সারের কোনো ওষুধই নেই। আয়লা বলল, আমার মনে হচ্ছিল যে আমার ক্যান্সার হতে পারে, কিন্তু স্পাইক আমি তোমাকে সেটা বলতে পারিনি। জানতাম তুমি কষ্ট পাবে। স্পাইক এটা জেনে সত্যিই খুব কষ্ট পায়, কারণ ও জানতে পারে যে ওর মা আর বেশি দিন বাঁচবে না। ডক্টর ক্যালসন স্পাইককে বুঝিয়ে বলল যে এই পৃথিবীতে জন্ম নিলেই তাকে একদিন না একদিন মরতেই হবে। আয়লা স্পাইককে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। এরপর ডক্টর ক্যালসন আয়লাকে একটা আলাদা জায়গায় নিয়ে যায় আর ওকে মেরে ফেলে, আর এরিকের মতো আয়লার মাথাটার কঙ্কালটা নিয়ে স্পাইকের কাছে আসে।
এরপর স্পাইককে বলে, তুমি এটা তোমার পছন্দের জায়গায় রেখে দাও। স্পাইক মাথার কঙ্কালের মিনারের সবচেয়ে উপরে ওর মায়ের কঙ্কালটা রেখে দেয়। তখনই সেই জম্বি যাকে অজ্ঞান করে রাখা হয়েছিল সে চলে আসে। স্পাইক আর ডক্টর ক্যালসন একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু জম্বি ডক্টর ক্যালসনকে ধরে ফেলে। সঠিক সময়ে স্পাইক আবার সেই তীর দিয়ে জম্বিটাকে অজ্ঞান করে দেয়। এইভাবেই ডক্টর ক্যালসনের জীবন বেঁচে যায়। ডক্টর ক্যালসন স্পাইককে বলে, বেবিকে নিয়ে নিজের আইল্যান্ডে ফিরে যাও। স্পাইক বেরিয়ে পড়ে, কিন্তু ওর ঘর ফিরে যায় না। শুধু ওই বাচ্চাটাকে গ্রামের মেন গেটে ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে গ্রামের লোকেরা ওই বাচ্চাটাকে দেখতে পায় আর ভিতরে নিয়ে যায়। বাচ্চাটার থলেতে স্পাইকের একটা চিঠি ছিল। সেটা দেখে ওর বাবা জেমি বুঝতে পারে যে স্পাইক এসেছিল। জেমি দৌড়ে মেনল্যান্ডের দিকে যায়, কিন্তু ততক্ষণে সমুদ্রের লেভেল বেড়ে গিয়েছে, তাই ও ক্রস করতে পারলো না রাস্তাটা। ওদিকে স্পাইক জঙ্গলে একাই থাকার প্ল্যান করেছে, কিন্তু সেখানে অনেকগুলো জম্বিস চলে আসে। স্পাইক কিছু জম্বিসদের মেরে ফেলে, তারপর সামনের দিকে দৌড়ে এগিয়ে যায়, কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল। ঠিক তখনই কতগুলো লোক সেখানে চলে আসে। তাদের মধ্যে একজন হলো সেই জিম্মি, যাকে আমরা কাহিনীর প্রথমেই দেখতে পেয়েছিলাম, যার বাবা চার্চের পাদ্রী ছিলেন আর জিম্মির হাতে একটা ক্রস দিয়েছিলেন। জিম্মি সেই ক্রসটা তার গলায় পড়ে রয়েছে। এবার জিম্মি তার দলবল নিয়ে সমস্ত জম্বিদের মেরে ফেললো। জিম্মি স্পাইককে বলল, তুমি খুবই সাহসী ছেলে, তুমি আমার দলে যোগ দেবে? স্পাইক বলল, হ্যাঁ। এরপর স্পাইক ওদের সাথে চলে যায়। আর এখানে 28 ইয়ার্স লেটার মুভিটির কাহিনীটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।